যে তাদের টার্গেট হচ্ছে এখন সেনাবাহিনী, এবং এই টার্গেটটার ক্ষেত্রে একটা প্রতিশোধ পরায়ণতা আছে। সেই প্রতিশোধের একটা বিষয় হচ্ছে অবশ্যই ৭১, মানে ঘোষণাটির সাথে সাথে রাজু ভাস্কর্যের সামনে সেনা অফিসারদের একদম মানব সাইজের ছবি বানিয়ে সেখানে পেছনে হাতে শেকল সেভাবে যে ছবিগুলো স্থাপন করেছে, এর মধ্য দিয়ে তারা আসলে জনগণকে একটা বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ ইনস্টিটিউট সেনাবাহিনীকে আমরা তোয়াক্কা করি না। জামাত একটু প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো কেন? তারা কি আসলে মুক্তিযুদ্ধের সব চিহ্নকে গড়িয়ে ফেলতে চায়, মুছে ফেলতে চায়? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে তার উপর আর ঝাঁপিয়ে পড়তে চায়, এমনটা মনে হচ্ছে কিনা আপনার কাছে? আপনার প্রশ্নতে তো বিস্ময় আছে। কেন? এটা কি গত ৭১ পরবর্তী সময় কি আমরা জামাতের কার্যকলাপ এটি বুঝিনি? জামাত প্রতিশোধ পরায়ণ। ১৯৭১ সালের পক্ষে যারা বাংলাদেশের পক্ষে, তাদের সকলের বিরুদ্ধেই তাদের প্রতিশোধ। এটা তারা ৭৫ সালে প্রমাণ করেছে। ৭৫ পরবর্তী সময়ে, সেই সময় যারা ক্ষমতায় ছিল, তাদের মধ্য দিয়েই তো গোলাম আজমের নাগরিকত্ব পাওয়া, ক্ষমতায় পুনর্বাসন হওয়া, এবং আজকে যা কিছু দেখছি সেটা তো তখন থেকেই তারা ক্ষমতার নীল নকশা তারা তৈরি করেছে। তারা প্রতিশোধ নেবে, সেটা তো সেই ১৯৭১ সাল থেকেই তাদের পরিকল্পনা। হ্যাঁ, আমরা বিস্মিত হতে পারি যে তারা ধৈর্যের সাথে এতদিন অপেক্ষা করেছে, নীল নকশার জাল বিছিয়েছে, কিন্তু তারা এটা করবে সেটা ৭১ সালে ঘোষিত, বা কারণ তারা আমাদের বিরুদ্ধে ছিল। ৭৫-এ প্রমাণ করেছে তাদের ষড়যন্ত্রের এক ধরনের সফলতা তারা পেয়েছে, এবং তার পরবর্তীতে যখন তারা বঙ্গবন্ধুর ২ কন্যাকে হত্যা করতে পারলো না, তখন তারপরও কিন্তু তাদের চক্রান্ত থামেনি, এবং সেই চক্রান্তের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ ৫ আগস্ট ঘটেছে বিদেশি ডিপ স্টেটের চক্রান্তের মধ্যে দিয়ে। কিন্তু ডিপ স্টেটের চক্রান্ত করবার জন্য কাদের ঘাড়ে ভর করেছিল? পাকিস্তানের হানাদার বাহিনী যেমন জামাত ইসলামের ঘাড়ে ভর করেছিল, তেমনি ডিপ স্টেটও ভর করেছে জামাত ইসলামের উপর। তো আজকে ক্ষমতায় জামাত ইসলাম, হিজবুত তাহরির তারাই আছে, এবং তারা আজকে তাদের যে প্রতিশোধ, সেই প্রতিশোধের টার্গেট অনুযায়ী তারা পুলিশের ইনস্টিটিউট ভেঙেছে, বাংলাদেশ আওয়ামী লীগকে সরিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে সরিয়েছে, ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করেছে। এবং আপনি দেখেন আমাদের যতগুলো একটা দেশের যত ইনস্টিটিউট আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আইন আদালত বলেন, পুলিশ বলেন, এবং ফাইনালি বাংলাদেশের যদি প্রাইডের জায়গা থাকে, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ ইনস্টিটিউট সেনাবাহিনী, সেখানেও আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি তারা সেনাবাহিনীকে কটাক্ষ করেছে, আক্রান্ত করার চেষ্টা করেছে। এবং ফাইনালি এখন যেটা ঘটেছে, এই ঘটনাটা আরো ন্যাক্কারজনক। আমি শুধু এটুকু বলবো যে কিসের ভিত্তিতে তারা এটা করছে। সেনাবাহিনীতে যদি কেউ অপরাধ করে থাকে, সেটি অপরাধ করলো কি করলো না সেটা তো অনেক পরের ব্যাপার। দুঃখিত, তারা যেটা করেছে, তারা গ্রেফতারি পরোয়ানা ছাড়া হেফাজতে নিয়েছে, তারা একটি বিল্ডিংকে কারাগার ঘোষণা করেছে, এবং সবচেয়ে ন্যাক্কারজনক সেটি হচ্ছে, মানে ঘোষণাটির সাথে সাথে রাজু ভাস্কর্যের সামনে সেনা অফিসারদের একদম মানব সাইজের ছবি বানিয়ে সেখানে পেছনে হাতে শেকল সেভাবে যে ছবিগুলো স্থাপন করেছে, এর মধ্য দিয়ে তারা আসলে জনগণকে একটা বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ ইনস্টিটিউট সেনাবাহিনীকে আমরা তোয়াক্কা করি না, এবং সেনাবাহিনীকে কিন্তু তারা একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে। আপনি এত তাড়াতাড়ি কি করে ভাবলেন যে তারা অপরাধী? কারণ আপনি অপরাধী করবেন তাদেরকে, এটা আপনি আগে ভেবে রেখেছেন। অপরাধী না হলে আপনি তাদের ছবি কি করে রাজু ভাস্কর্যের সামনে নিয়ে গেলেন? অপরাধী না হলে তাদের সাথে আচরণ কেন করবেন? আগে তো আপনি তাকে সেনাবাহিনীদের জন্য কোর্ট মার্শাল বা সেনাবাহিনীর ভেতরের আদালত হবার কথা। আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমি ওই তর্কে গেলাম না এই মুহূর্তে, হয়তো পরবর্তী আলোচনায় যাব, কিন্তু আপনি জনগণের সামনে, রাষ্ট্রের সামনে, সারা বিশ্বের সামনে আপনি আপনার জাজমেন্ট দিয়ে দিয়েছেন, এরা অপরাধী, এদের ছবি এখানে প্রতিস্থাপন হলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়, আপনি শরৎ সন্ধ্যা করতে দেন না, আপনি সেনাপ্রধান, সেনাবাহিনীর লোকজনের ছবি দিয়ে সেখানে বাংলাদেশের
মেরুদণ্ডে আঘাত করছেন। তো এটা এই বিষয়গুলোতে প্রমাণিত হয় যে তাদের টার্গেট হচ্ছে এখন সেনাবাহিনী, এবং এই টার্গেটটার ক্ষেত্রে একটা প্রতিশোধ পরায়ণতা আছে। সেই প্রতিশোধের একটা বিষয় হচ্ছে অবশ্যই ৭১, যদি 90% ৭১ হয়, আর 10% আমার কাছে মনে হয়, 10% না হলেও 5% আমার কাছে মনে হয়, আমরা কদিন আগে একজনের ইন্টারভিউতে দেখেছি তিনি তার নির্যাতনের বিষয়ে কথাটি যখন বলেছেন তখন এক ধরনের তার চোখে মুখে যে অভিব্যক্তি আমরা দেখেছি, এবং তারপরে আমরা দেখছি সাথে সাথেই সেনাবাহিনীতে এরকম একটি ঘটনা ঘটেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি আপনার আইন না থাকে, আদালত না থাকে, সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট না থাকে, তাহলে বাংলাদেশ চলবে কি করে? জামাতে ইসলামী কিন্তু বলেছিল যে পুলিশ, আইন, আদালত কোনো কিছুর দরকার নেই, তারা আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা আলাদা একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী বা হোয়াটএভার ইট ইজ বানাবে। তো আপনার সেটা বানানোর জন্য আপনার কি দরকার? আপনার পুলিশকে পঙ্গু করতে হবে, ইনস্টিটিউট ভেঙে দিতে হবে, এবং সেটা তারা করেছে ৫ই আগস্ট পরবর্তী সময়। এবং ওই যে কাজগুলো করেছে ১৫ই জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত যত অপকর্ম হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, হত্যা হয়েছে, ৩৫০০ পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, ৪৫০ থানা ধ্বংস করেছে, কারাগার লুট করে আর্মসগুলো নিয়ে নিয়েছে, এবং মানুষ হত্যার এই যে এত অপরাধ, সেটাকে এই সো কল অবৈধ অসাংবিধানিক সরকার ইনডেমনিটি দিয়ে দিল, ওদের কোনো অপরাধের শাস্তি হবে না। কিন্তু আপনি আবার সেনাবাহিনীর প্রধানদেরকে, সেনাবাহিনীর লোকজনকে, যারা বর্তমান সার্ভিং অফিসার সম্ভবত ১৫ জন আর আরো বাকিরা, এই অফিসারদেরকে আপনি আইনের আওতায় আনছেন এবং আপনি বলে দিচ্ছেন যে এরা অপরাধী, আপনি আগেই বলে দিচ্ছেন। তো রাষ্ট্রের দ্বিচারিতার অর্থটা কোথায়? আপনি একজন খুনিকে আপনি ইনডেমনিটি দিচ্ছেন, যদিও ইনডেমনিটি দেওয়া মানে আপনি স্বীকার করলেন, আর সেনাবাহিনীকে আপনি আমাদের সারা বিশ্বের সামনে সেনাবাহিনীর ইমেজকে শেষ করে দিলেন। অর্থাৎ আপনি এক ঢিলে অনেকগুলো পাখি মারছেন। আপনার ভবিষ্যৎ টার্গেট হচ্ছে জামাত। জামাতই তো আসলে ছায়া সরকার, তারা সরকারে যাবে, তারা তাদের নিজেদের বাহিনী তৈরি করবে, এবং সেই বাহিনী নিয়ন্ত্রিত হয়ে বাংলাদেশের মানুষের উপর বর্বরতা চলবে। আরো একটি আছে, সেনাবাহিনীকে যখন আঘাত করতে পারে, যখন সেনাবাহিনীর ছবি রাজু ভাস্কর্যে দাঁড়াতে পারে, তখন আপনি বিপুল, আমরা কিন্তু একটা ইঙ্গিত পেয়ে গেলাম যে তোমরা মানে সিভিলিয়ানরা সোজা হয়ে যাও, কথা কম বলো। সেনাবাহিনীর বড় জাদরের অফিসারদের ছবি ওখানে রেখে কিন্তু ওদেরকে সাইজ করছি। তো সাধারণ মানুষ যারা সাহস করে কথা বলার জন্য জেগে উঠছে, তাদেরকেও একটি বার্তা দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ প্রতিশোধ, সেটা ৭১ থেকে শুরু করে, এবং পুরো প্রতিশোধের আরেকটি বড় ব্যাখ্যা হচ্ছে এই বাংলাদেশ তাদের অর্ডারে চলবে, সেখানে ভিন্ন কোনো মত থাকবে না, ভিন্ন কোনো আদর্শ থাকবে না। সেটা করবার জন্য যা কিছু প্রয়োজন তারা সবকিছু করতে প্রস্তুত, এবং সেটা শতভাগ প্রস্তুত।